বিল এবং বন্ড এই দুটোর পার্থক্য কি এবং তাদের ক্যাশ ফ্লোর নেচারটা কি? এক্ষেত্রে একটা ভয় থেকে যায় ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের মধ্যে, আমি বিক্রি করতে গেলে কি আমি বায়ার পাবো কিনা। আসলে এটা যে ইনভেস্টমেন্ট করা যায় সেটাও আসলে আমাদের একটা বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু জানে না। সবচেয়ে বড় মিসকনসেপশন কি আছে ট্রেজারি বিল বন্ড নিয়ে? তুমি যদি ব্যাংকে টাকা রাখিস তো সেইখানে কি ধরনের রিস্ক আছে, প্লাস ট্রেজারি বিল বন্ডে টাকা রাখলে সে ধরনের কি ধরনের রিস্ক আছে? বর্তমানে ইন্ডিভিজুয়াল যারা বিনিয়োগকারী আছে কোন ইনস্ট্রুমেন্টে তারা বেশি বিনিয়োগ করে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কাজী হাসান মারুফ। আজকের বৃদ্ধির কথার এই এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে বর্তমানে ইনফ্লেশন 8%-এর উপরে আছে। তো এটা আসলে লিমিটেড ইনকাম যারা, স্যালারিড পার্সন যারা, তাদের কে একটা চিন্তার বিষয় তাদের জন্য। এছাড়া যারা রিটায়ার করেছেন তাদের অনেকেই যারা সঞ্চয়পত্রের যে বিনিয়োগ সীমা দেওয়ার কারণে এর বেশি ইনভেস্টমেন্ট করতে পারছে না। তো তাদের জন্য কি ধরনের ফিক্সড ইনকাম, তারা কিভাবে ফিক্সড ইনকাম বাড়াতে পারে, তো সেই সব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নাজমুল হাসান, অ্যাক্টিং হেড অফ ট্রেজারি, ব্র্যাক ব্যাংক লিমিটেড। নাজমুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ মারুফ আমাকে ইনভাইট করার জন্য। জি, আপনি তো এখন ব্র্যাক ব্যাংকে কাজ করছেন, এর আগে কোথায় ছিলেন? আমি এর আগে মিডল্যান্ড ব্যাংক হেড অফ ট্রেজারি হিসেবে ছিলাম, তার আগে আমার ক্যারিয়ার শুরু ইস্টার্ন ব্যাংক থেকে। সো কত বছর হলো ট্রেজারি? আমার ট্রেজারিতে অলমোস্ট 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স। গুড। ব্র্যাক ব্যাংকে আসলে ট্রেজারি ডিপার্টমেন্ট ডে টু ডে আসলে কি করে? আচ্ছা, নট অনলি ব্র্যাক ব্যাংক, যে কোনো ট্রেজারি ডিপার্টমেন্টে যদি আমরা বলি, ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি মেইন কাজ হচ্ছে ব্যাংকে লিকুইডিটি ম্যানেজ করা। সো একদম প্রাইম যদি বলি, ব্যাংকের ফরেন কারেন্সি লিকুইডিটি, ডোমেস্টিক কারেন্সি লিকুইডিটি, এটা ম্যানেজ করে ট্রেজারি ডিপার্টমেন্টের কাজ। এটা ম্যানেজ করতে যে ব্যাংকের বিজনেস অপরচুনিটি ক্রিয়েট হয়, লাইক ব্যাংক তার অ্যাক্সেস যেই লিকুইডিটি আছে সেটা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, সেক্ষেত্রে গভর্নমেন্ট ট্রেজারি একটা বিগ ইনভেস্টমেন্ট সেগমেন্ট। এর বাইরে যদি আমরা ফরেন কারেন্সি ধরি, ডেইলি ফরেন কারেন্সি আমাদের এক্সপোর্টার এবং ইম্পোর্টার যে নিডটা আছে, সে নিডটা ক্যাটার করা ফ্রম ইন্টার ব্যাংক রেমিটেন্স, সেখানে একটা বাইসলা, সেখানেও লিকুইডিটি ম্যানেজমেন্ট এবং ব্যাংকের জন্য সাফিসিয়েন্ট স্প্রেড এনশিওর করা, এটা ট্রেজারির একটা মেইন অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে কোনো ডিপোজিট হোল্ডার যদি এখন টাকা তুলতে আসবে, আপনাদের কাজ হচ্ছে যে এই তারল্যটা মেইনটেইন করা, ব্যাংকের জন্য পর্যাপ্ত তারল্য সংরক্ষণ করা, সার্ভ করতে পারি। আচ্ছা, তো আমাদের দেশে আসলে ট্রেজারি বিল বন্ড তো একটা ইনস্ট্রুমেন্ট, এছাড়া আর কি কি ফিক্সড ইনকাম বাড়ানোর জন্য ইনভেস্টমেন্টের সুযোগ আছে বাংলাদেশে? আচ্ছা, আমাদের দেশের পার্সপেক্টিভে এখনো আমি বলবো ইনভেস্টমেন্ট ইউনিভার্সটা অনেক লিমিটেড। সো ব্যাংক এফডিআর সেটা সবসময় একটা প্রিডমিনেন্ট সেক্টর আমাদের দেশে। তার বাইরে সঞ্চয়পত্র আছে, বাট সঞ্চয়পত্রে একটা ইনভেস্টমেন্ট কোটার একটা লিমিট আছে, চাইলে একজন ইন্ডিভিজুয়াল খুব বেশি ইনভেস্টমেন্ট করতে পারে না। যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট ফিউ ইয়ার্সে, ট্রেজারি বিল বন্ড, যার রেটটা ভালো এবং ইনভেস্টমেন্ট করাও খুবই সহজ, ট্রেজারি বিল বন্ড একটা নতুন ইনভেস্টমেন্ট অ্যাভিনিউ হিসেবে ক্রিয়েট হচ্ছে। এর বাইরে যদি বলি, আমাদের কর্পোরেট বন্ড মার্কেট তো আসলে এখনো ওভাবে ফ্লোরিশড হয় নাই। সো ওভাবে কর্পোরেট বন্ড মার্কেটে তেমন ইনস্ট্রুমেন্ট নেই যেখানে আসলে একজন ব্যক্তি বা ইনস্টিটিউশনস খুব বড় ভলিউমে ইনভেস্ট করতে পারে বা ট্রেড করতে পারে। জি, ট্রেজারি বিল বন্ড আমি যেটা বললাম যে এফডিআর তো আমরা সবাই মোটামুটি পরিচিত, যে আমি একটা ব্যাংকে কিছু টাকা ডিপোজিট রাখলাম, ওরা আমাকে একটা ইন্টারেস্ট রেট দিল এবং মেয়াদ শেষে আমার প্রিন্সিপালের টাকাটা আমার কাছে চলে আসলো। তো ট্রেজারি বিল বন্ডের ক্যাশ ফ্লোটা কীরকম, মানে বিল এবং বন্ড এই দুটোর পার্থক্য কি এবং তাদের ক্যাশ ফ্লোর নেচারটা কি? আচ্ছা, ট্রেজারি বিল এবং বন্ড যদি মোটা দাগে আমরা ডিভাইড করি, বিল নর্মালি আমাদের ম্যাচুরিটি 1 বছরের নিচে থাকে এবং বন্ড আমাদের দেশে 5টা টেনরের বন্ড আছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। বিলটা ডিসকাউন্টেড ইনস্ট্রুমেন্ট, দ্যাট মিনস আপনি ডিসকাউন্টে পারচেস করবেন 90 টাকা, 93 টাকা, ডিপেন্ডিং অন দ্য ইল্ড, এবং এট ম্যাচুরিটিতে আপনি প্রিন্সিপাল ফেরত পাবেন। ইন বিটুইন কোনো ক্যাশ ফ্লো থাকছে না। বাট আপনি যখন একটা 2 বছরের বন্ড বা 5 বছরের বন্ডে পারচেস করবেন, তখন আপনার একটা কুপন পেমেন্ট থাকে, সে 10%, 12%, যে কুপনটা আপনি প্রত্যেক 6 মাসে পাবেন এবং এক ম্যাচুরিটিতে গভর্নমেন্ট আপনাকে আপনার ম্যাচুরিটির যে মূল টাকাটা আছে সেটা ফেরত দিবে। সো আমি যদি ধরেন 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করি 5 বছর মেয়াদি ট্রেজারি বন্ডে, তো জিনিসটা হবে যে প্রতি ওখানে যে কুপন রেটটা বলা থাকবে, আমি প্রতি 6 মাস পর পর এই কুপন পেমেন্টটা বা ইন্টারেস্ট পেমেন্টটা পাবো এবং মেয়াদ শেষে হচ্ছে প্রিন্সিপাল টাকাটা ফেরত পাবো। বিলের ক্ষেত্রে এটা হচ্ছে না। বিলের ক্ষেত্রে আমি যে ইনভেস্টমেন্ট করছি ওটা ডিসকাউন্টে কিনছি, অর্থাৎ 90 টাকা করে কিনছি, কিন্তু যখন বিক্রি করছি তখন 100 টাকা পাচ্ছি এবং এই যে স্প্রেডটা হচ্ছে কুপনের সমান। জি। তো
বর্তমানে ইন্ডিভিজুয়াল যারা বিনিয়োগকারী আছে তাদের কোন ইনস্ট্রুমেন্টে তারা বেশি বিনিয়োগ করে, কোন ম্যাচুরিটিতে তারা বেশি বিনিয়োগ করে? আচ্ছা, আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাই এখানে ইন্ডিভিজুয়ালের বিনিয়োগ করার ক্ষেত্রে। জি। ইন্ডিভিজুয়াল বিনিয়োগ আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের দেশের মার্কেটে, কিন্তু ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী আসা শুরু করেছে কিন্তু খুব বেশি দিন হয়নি। হুম। আমাদের দেশের বিল বন্ডের মার্কেটটা কিন্তু প্রিডোমিনেন্টলি ব্যাংক ডোমিনেটেড ছিল। আমরা যদি আজ থেকে ৫ বছর আগে তাকাই তখন দেখব যে 85-90% ব্যাংক ইনভেস্টমেন্ট করতো। ইন্ডিভিজুয়াল ওয়াজ ক্লোজ টু 0%। বাট ২০২২-২৩ অর্থ বছর থেকে আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনসরা আসা শুরু করেছে। এর একটা বড় কারণ হচ্ছে ইন্টারেস্ট রেটটা ভালো ছিল ওই সময়। আরেকটা হচ্ছে হলো এই সময় মার্কেটের তারল্য বৃদ্ধি পেয়েছে। যারা ব্যাংকগুলো, কনভেনশনাল ব্যাংক এবং প্রাইমারি ডিলার ব্যাংক যারা ছিল, তারা খুব অ্যাক্টিভলি এটাকে প্রমোটও করেছে। সো এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালদের ইনভেস্টমেন্ট ইউনিভার্স যদি আমরা দেখি, যেটা দেখতে পাবো যে অ্যারাউন্ড 40% তারা বিলে ইনভেস্টমেন্ট করে। আমরা যদি টোটাল বাংলাদেশের ইনভেস্টমেন্ট ইউনিভার্স দেখি, এবং রেস্ট 60% তারা বন্ডে ইনভেস্টমেন্ট করে। বন্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মিডিয়াম টেনরের যে বন্ড ৫ বছর বা ১০ বছর, এখানেই গ্রাহকদের চাহিদাটা বেশি। আচ্ছা, তো এফডিআর এর রিটার্ন এবং যদি আমি কম্পেয়ার করি ট্রেজারি বিল বা বন্ডে, সেটা এখন কি ধরনের সিচুয়েশন? এই মুহূর্তে যদি আপনি এফডিআর রেট বলেন, আমরা যে কোনো মানে গুড ব্যাংকের এফডিআর রেট এখন রাইট অ্যাট দিস মোমেন্ট 9% থেকে 10% এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। আর যদি আমরা বিলের দিকে তাকাই, যদি আমরা ৬ মাস টু ৬ মাস কম্পেয়ার করি, ৬ মাসের বিলের রেট এখন রাফলি 10.40% আছে। সো এটা স্লাইটলি হায়ার দেন ট্রেজারি ডিপোজিট রেট এই মুহূর্তে। বাট এটা যদি আপনি আজ থেকে ৬ মাস বা ১ বছর আগেও দেখতেন, সে সময় এটার অ্যাভারেজ ব্যাংক এফডিআর রেট থেকেও ট্রেজারি বিল বন্ডের রেটগুলো ১ থেকে ১.৫% বেশি ছিল। আচ্ছা, তো ট্রেজারি বিল বন্ডে তো আমি যদি ব্যাংকে টাকা রাখি, তো সেইখানে কি ধরনের রিস্ক আছে? প্লাস ট্রেজারি বিল বন্ডে টাকা রাখলে সেই ধরনের কি ধরনের রিস্ক আছে? রিস্ক পার্সপেক্টিভে যদি আসি, আমি যখন ব্যাংকে টাকা রাখছি, অবশ্যই আমার একটা কোন ব্যাংকে টাকা রাখছি সেটার একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাউন্ট হচ্ছে। অবভিয়াসলি ব্যাংকটার হেলথ কেমন, ব্যাংকটার ক্রেডিট রেটিং কেমন, এই জিনিসগুলো একজন ইন্ডিভিজুয়াল বা ইনস্টিটিউশনসকে দেখতে হচ্ছে। গভর্নমেন্ট ট্রেজারির ক্ষেত্রে যেহেতু ইনস্ট্রুমেন্টে ইস্যু করছে বাংলাদেশ গভর্নমেন্ট, সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ ডিফল্ট রিস্ক বা ক্রেডিট রিস্ক নেই। তারপরে যে রিস্কটা থাকে, যেটাকে আমরা বলি মার্কেট রিস্ক। মার্কেট রিস্কটা হচ্ছে যখন আপনি একটা ট্রেজারি বিল বন্ড ইনভেস্টমেন্ট করলেন ফর এক্সাম্পল 1 ইয়ারের জন্য, বাট আপনি এটা ৩ মাস পরে আবার বিক্রি করতে চাচ্ছেন বা ৬ মাস পরে বিক্রি করতে চাচ্ছেন, তখন কিন্তু ইনস্ট্রুমেন্টের প্রাইস ডিফারেন্ট হতে পারে, বিকজ এটা একটা অ্যাক্টিভ সেকেন্ডারি মার্কেট আছে। লাইক একটা শেয়ার যখন আমরা পারচেস করছি, সেটার সাথে কম্পারিজন করাটা যদিও উচিত হবে না, জাস্ট প্রাইস পার্সপেক্টিভে। একটা বন্ড যখন আমরা ১০০ টাকায় পারচেস করছি, ৬ মাস পরে যে সেটার প্রাইস ১০০ টাকা ৫০ পয়সা হতে পারে, ৯৯ টাকা ৫০ পয়সা হতে পারে। ফ্ল্যাকচুয়েশনস একটা সার্টেন পার্সেন্টেজের মধ্যে ঘোরাফেরা করে। এটাই একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের জন্য যে প্রাইস রিস্কটা থেকে যায়। সো ট্রেজারি বিল বন্ডের টাকাটা আসলে যেহেতু গভর্নমেন্ট নিচ্ছে, এখানে ডিফল্ট রিস্ক নাই, কারণ Default হচ্ছে risk যে নেই। গভর্নমেন্টের আনলিমিটেড ট্যাক্সিং পাওয়ার আছে। জি। তারা ওই রেভিনিউ কালেকশন করে প্রিন্সিপালের টাকা বা ইন্টারেস্টের টাকাটা ফেরত দিতে পারে। বাট ব্যাংকে টাকা রাখলে ব্যাংক ফেল করার একটা চান্স আছে, যেটা আমরা রিসেন্টলি দেখেছি যে 5টা ব্যাংকে মার্জ করা হয়েছে। তো সবচেয়ে বড় মিসকনসেপশন কি আছে ট্রেজারি বিল বন্ড নিয়ে, যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আপনারা ক্লায়েন্টদের সাথে দেখেন যে এই মিসকনসেপ্টটা খুব প্রিভেল করে? এখানে মিসকনসেপশন এবং আরেকটা বড় যেটা আমরা অবজার্ভ করি, সেটা হচ্ছে হলো নলেজ। প্রথমটা হচ্ছে হলো এটা যে ইনভেস্টমেন্ট করা যায়, সেটাও আসলে আমাদের একটা বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু জানে না যে এটা ইনভেস্টমেন্ট করা যায়। আর মিসকনসেপশনের ক্ষেত্রে একটা যেটা আমরা সবচেয়ে বেশি অবজার্ভ করি, সেটা হচ্ছে হলো আমার যখন টাকার দরকার হবে তখন আমি কি করব। একটা সঞ্চয়পত্র যখন আমি পারচেস করছি, সেটা কিন্তু একজন ব্যক্তি ৫ বছরের জন্য সঞ্চয়পত্র করছে, বাট ১ বছরের পরে টাকা লাগলে সে কিন্তু সঞ্চয়পত্রটা ভাঙাতে পারছে। বা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে ৫ বছরের জন্য ইনভেস্টমেন্ট করলে কিন্তু ১ বছরের পর সে ভাঙাতে পারছে না, তাকে কিন্তু সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে হবে। এক্ষেত্রে একটা ভয় থেকে যায় ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনের মধ্যে, আমি বিক্রি করতে গেলে কি আমি বায়ার পাবো কিনা, ব্যাংকগুলোকে আমার থেকে কিনবে কিনা। এই সেকেন্ডারি মার্কেটে লিকুইডিটিটাই সবচেয়ে একটা বড় মিসকনসেপশন বলবো আমি, বা বড় ভয়ের ফ্যাক্টর বলবো আমাদের ইন্ডিভিজুয়ালের মধ্যে, যেটা গ্র্যাজুয়ালি কিন্তু ওভারকাম হয়ে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে সেকেন্ডারি মার্কেটের ভলিউম যদি বলি, ট্রানজ্যাকশন যদি বলি, এটা এখন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, এবং ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে যেয়ে কখনো
খুব বেশি চ্যালেঞ্জ ফেস করেছে এটা আমরা লাস্ট ফিউ ইয়ার্স সেভাবে অবজার্ভ করছি না। সেকেন্ডারি মার্কেট বলতে এখানে আসলে কি, মানে আমার কি যেমন ডিএসসি তে একটা লিস্টেড একটা সেগমেন্ট আছে, আমি একটা শেয়ার কিনলে সেটা বিক্রি করতে পারি, এইখানে এরকম কোন মার্কেট আছে যেখানে লিস্টে আপনি যেটা বলছেন সেকেন্ডারি মার্কেট? সেকেন্ডারি মার্কেট এখানে আমাদের দেশে সেকেন্ডারি মার্কেট এখানে দুইভাবে সেগমেন্টেড। সেকেন্ডারি মার্কেটে যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝাই, অ্যাকচুয়ালি এটার কাস্টোডিয়ানকে, দ্যাট মিনস ইনস্ট্রুমেন্টটা ডিম্যাট ফর্মে কে মেনটেন করে, ডিম্যাট ফর্মে এটাকে মেনটেন করে বাংলাদেশ ব্যাংক। সো এক্ষেত্রে মেজর ট্রেডিং প্ল্যাটফর্ম বা সেটেলমেন্ট প্ল্যাটফর্ম যেটা বলছি সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে মেনটেন করছে, অর্থাৎ অনেকে ইস্যু ম্যানেজারের মতো কাজ করে। ইস্যু ম্যানেজারের মতো কাজ করছে, এক্স্যাক্টলি। তো সেকেন্ডারি মার্কেটের আমাদের মেজরিটি অফ দ্য ট্রানজাকশন ওটিসি, দ্যাট মিনস কোনো একটা ব্যাংকের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে ট্রানজাকশন হচ্ছে, তার বাইরেও কিন্তু প্রত্যেকটা বন্ড, বিল না, প্রত্যেকটা বন্ড কিন্তু ডিএসসি তো লিস্টেড। ডিএসসি তো কিন্তু চাইলে একজন ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়াল ডিএসসি তো সেকেন্ডারি মার্কেটে বিল বন্ডটা বিক্রি করতে পারছে, বাট স্টিল ইটস প্রিডোমিনেন্টলি ব্যাংকের মাধ্যমেই একটা বড় ট্রানজাকশন আসলে মেজরিটি ট্রানজাকশন করে ব্যাংক টু ব্যাংক। তো একজন ইন্ডিভিজুয়াল যদি ট্রেজারি বন্ড কিনে থাকেন, তো তার যদি 5 বছরের জন্য কিনেন এবং তার যদি একটা সাডেন লিকুইডিটি প্রয়োজন হয়, তাকে আসলে একটা ব্যাংক বা অন্য কোনো কাউন্টার পার্টিকে খুঁজে বের করতে হবে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই খুঁজে বের করাটা। তো এই ব্যাপারে কি ব্যাংকগুলো হেল্প করে? হ্যাঁ, এই ব্যাপারে যেটা হচ্ছে, যখন একজন ইন্ডিভিজুয়াল ট্রেজারি বিল বন্ড পারচেস করছে, তাকে কিন্তু একটা বিপিআইডি বলি, বিজনেস পার্টনার আইডি, সেটা একটা কোনো কনভেনশনাল ব্যাংকের সাথে ওপেন করতে হচ্ছে। সো দিস ইজ ইজ প্যারেন্ট ব্যাংক। সো যখনই কোনো ইন্ডিভিজুয়ালের বিক্রি করার প্রয়োজন হচ্ছে, সে কিন্তু প্রথমেই তার ব্যাংকের কাছে যাবে যে আমি ইনস্ট্রুমেন্টটা পারচেস করেছি 1 ইয়ার আগে, এটা আমাকে এখন বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে তার প্রাইমারি ব্যাংক তাকে একটা প্রাইস প্রোভাইড করবে। বাট এটা আরেকটা মিসকনসেপশন আছে যে ওই ব্যাংকেই বিক্রি করতে হবে, তা কিন্তু না। সে কিন্তু চাইলে বাংলাদেশে যে কোনো ব্যাংকেই বিক্রি করতে পারবে সেম বন্ডটা, এটা কিন্তু ফ্রিলি ট্রেডেবল। সো এটা অনেকের মাঝে একটা মিসকনসেপশন আছে যে আমি এক্স ব্যাংক থেকে কিনেছি, আমাকে বন্ডটা এক্স ব্যাংকের কাছেই বিক্রি করতে হবে, কিন্তু সে চাইলে কিন্তু সেটা যে কোনো ব্যাংকে বিক্রি করতে পারছে। চ্যালেঞ্জ যেটা হচ্ছে, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল তাকে কিন্তু ওই প্রত্যেকটা ব্যাংকের সঠিক ব্যক্তিটাকে বা সঠিক কাউন্টারটাকে যেতে হচ্ছে, যে কমিউনিকেট করতে হচ্ছে যে আমি এই বন্ডটা বিক্রি করতে চাই। এখানে এখনো অর্গানাইজড কোনো এক্সচেঞ্জ বিল্ড আপ হয়নি। তারপরেও যেটা বলবো, সেন্ট্রাল ব্যাংকের একটা অর্ডার ম্যাচিং সিস্টেম আছে, যেটা এখনো ওভাবে আমি বলবো যে পাবলিসাইজড হয়নি। সেখানে কিন্তু যে কোনো ব্যক্তি তার বিড প্লেস করতে পারে, যেটা সকল ব্যাংক দেখতে পারে, এবং সেখানে যদি কোনো অটোমেটিক অর্ডার থাকে, যে কোনো ব্যাংক সেটা বাই সেল করে নিতে পারে। তো এখানে আসলে আমরা একটা জিনিস জেনে থাকি, যেটা প্রাইমারি মার্কেট আছে, আপনি যেটা বলেন যেহেতু সেকেন্ডারি মার্কেট, আমার একটা প্রাইমারি মার্কেট আছে। তো এই প্রাইমারি মার্কেটটা কিভাবে কাজ করে, মানে এখানে মানে একজন কিভাবে পার্টিসিপেট করতে পারে এখানে? ওকে, সো প্রাইমারি মার্কেট, আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডে আসি। প্রাইমারি মার্কেটে ইনস্ট্রুমেন্টটা বাংলাদেশ গভর্নমেন্টের, জি, মাঝখানে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এন এজেন্ট ইনস্ট্রুমেন্টটা মার্কেটে ইস্যু করছে। দুটো আলাদা এন্টিটি। এক্স্যাক্টলি, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক সেখানে তার ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে। হ্যাঁ, এবং কমার্শিয়াল ব্যাংকগুলো সেখানে পার্টিসিপেট করছে। এখানে যেটা হচ্ছে, প্রাইমারি মার্কেটে প্রত্যেক উইকে অকশন হয়। প্রত্যেক রবিবারে আমাদের ট্রেজারি বিলের অকশন হচ্ছে এবং মঙ্গলবারে ট্রেজারি বন্ডের অকশন হচ্ছে। অকশনে একজন ব্যক্তি পার্টিসিপেট করতে পারে। সো পার্টিসিপেশনের জন্য প্রথমেই তাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, যেটা বিপিআইডি বলছি। সো বিপিআইডি ধরে নিলাম সে কোনো একটা কনভেনশনাল ব্যাংক ওপেন করেছে, তারপর তার ব্যাংকে তাকে ইন্টিমেট করতে হয় যে আমি এই অকশনে এত টাকা ট্রেজারি বিল বা বন্ড পারচেস করব। তখন তার ব্যাংক অকশনে বিডটা পার্টিসিপেট করে, পার্টিসিপেট করার পর অকশন থেকে সে ট্রেজারি বিল বা বন্ডটা ক্রয় করতে পারে। এই ইনফরমেশনগুলো তো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে সব ইনফরমেশন অ্যাভেলেবল। জি, তো আমরা যেটা বলছিলাম যে একটা ট্রেজারি বন্ডের ক্ষেত্রে একটা কুপন রেট থাকে বা একটা ইন্টারেস্ট রেট থাকে। তো বাংলাদেশ ব্যাংকের এখানে ভূমিকা কি? এই কুপন রেটটা ডিটারমাইন্ড হচ্ছে অপশন, ডিমান্ড এন্ড সাপ্লাই বেসিসে। এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা কি? বাংলাদেশ ব্যাংক এখানে গভর্নমেন্টের এজেন্ট হিসেবে পুরো প্রসেসটাকে ফ্যাসিলিটেট করছে। কুপন ডিটারমিনেশন কিন্তু মার্কেটের যে পার্টিসিপেন্টস তাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে। প্রত্যেকটা অকশনে কত টাকা গভর্নমেন্ট বড় করবে সেটা কিন্তু একটা অকশন ক্যালেন্ডার থাকে, শুরুতে বলে দিচ্ছে যে অকশনে গভর্নমেন্ট 3,000 কোটি টাকা বড় করবে, 1,500 কোটি টাকা বড় করবে, সেটা গভর্নমেন্ট অকশনে বলে দিচ্ছে। সে একটা অকশন 3,000 কোটি টাকা, তখন মার্কেট পার্টিসিপেন্টস, ব্যাংক, ইনস্টিটিউশনস, ইন্ডিভিজুয়ালস তারা বিড করছে। বিড করার পরে সেটা ডাচ অকশন মেথডে বিডটা পার্টিসিপেট হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে ইলটা, বিকজ গভর্নমেন্ট চিন্তা করবে তার
বরোইং কস্টটাকে কমানোর জন্য ইন্টারেস্ট পেমেন্টটা বুঝছি। তো সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্ট থেকে গভর্নমেন্ট নেওয়া শুরু করে, যেখানে তার থ্রেশহোল্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, টাকার ডিমান্ড ছিল যেখানে শেষ হয়ে যাচ্ছে, রাইট, সেটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা যেটাকে বলি যে বন্ডটা কাট অফ রেট, বন্ডটার কুপনটা ডিটারমাইন্ড হলো। তারপরে যে প্রাইসে অকশন করেছে, মানে দ্যাট মিন্স যে ইল্ডে অকশন করেছে, প্রত্যেকে তার ইল্ডে অ্যালোকেশন পেয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকশনস, আমরা একটা জানি যে মনিটারি পলিসি, এইটা কিভাবে এফেক্ট করতে পারে এই ট্রেজারি বিল বন্ডের যে রেটটা আছে সেই রেটটা ফিক্সেশনের ক্ষেত্রে? তো বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য কি ডিটারমিনেন্ট ট্রেজারি বিল বন্ডের রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে। যেমন এই মুহূর্তে আমরা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি মধ্য দিয়ে যাচ্ছি। কন্ট্রাকশনারি বলতে বোঝাচ্ছে এই মুহূর্তে আমাদের ইনফ্লেশনটা বেশি, তো সেন্ট্রাল ব্যাংক তার মনিটারি পলিসির মাধ্যমে ইকোনমির যে মানি ফ্লো আছে এবং ইকোনমির যে ইন্টারেস্ট রেটটা আছে সেটাকে একটা সার্টেন থ্রেশহোল্ডে রাখতে যাচ্ছে, যাতে পিপলের কনজাম্পশন এবং ইনভেস্টমেন্টটা কন্ট্রোল থাকে, কনজাম্পশনটা কম করে ওভারঅল ইনফ্লেশন লেভেলটাকে যেন কন্ট্রোলে নিয়ে আসতে পারে। সো এই মুহূর্তে আমাদের রেপো রেট রাইট এট দিস মোমেন্ট ইজ 10%, এবং আমরা ইন্টারেস্ট রেট করিডোর আমরা জানি যে আমাদের হোলসেল মার্কেটের যে রেটটা সেটা একটা করিডোরের মধ্যে মুভমেন্ট করবে। সো রেপো রেটটা হচ্ছে বেসিক্যালি পলিসি রেট। তো রেপো জিনিসটা কি আসলে? আচ্ছা, রেপো জিনিসটা হলো একটা কমার্শিয়াল ব্যাংক তার হাতে যে ট্রেজারি ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো সেন্ট্রাল ব্যাংকের কাছে রেখে যেই রেটে সেন্ট্রাল ব্যাংক থেকে ফান্ডিং নিতে পারবে সেই রেটটাকে বলছি আমরা রেপো রেট। সো রেপো রেটটা কিভাবে কাজ করে বা কেন ইম্পর্টেন্ট, কিভাবে কন্ট্রাকশনারি হয়? হ্যাঁ, কিভাবে কন্ট্রাকশনারি হয়। এখন রেপো রেট 10%। একটা কমার্শিয়াল ব্যাংক যখন একটা বড় অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি পারচেজ করছে, সে কিন্তু গ্র্যাজুয়ালি সেটা তার ইন্ডিভিজুয়াল বা ইনস্টিটিউশনের কাছে বিক্রি করে বা তার কনজাম্পশনের জন্য হোল্ড করে। তার কিন্তু ডে টু ডে এটার এগেনস্টে লিকুইডিটি দরকার হয়। সো যখন রেপো রেট থেকে 10%, অ্যাজ এন ইনভেস্টর, ব্যাংক কিন্তু এখানে ইনভেস্টর হিসেবে আছে, আমি চিন্তা করবো বা ব্যাংক চিন্তা করবে যে আমি আমার ফল ব্যাক সিচুয়েশনে আমি কত রেটে ফান্ডিংটা পাবো, হুইচ ইজ রাইট এট দিস মোমেন্ট 10%। সো সেক্ষেত্রে আমি যখন ইনস্ট্রুমেন্টটা পারচেস করতে চাবো, অবভিয়াসলি আমি 10% বা তার উপরে ডিমান্ড করব। গভর্নমেন্ট চাবে তার বরোইং কস্ট কমানোর জন্য, বাট অ্যাজ এন ইনভেস্টর আমি কিন্তু রেপো রেটের উপরে ডিমান্ড করব। সো যখন আমার রিস্ক ফ্রি রেটের রেটটা ঠিক হয়ে গেল, ফর এক্সাম্পল এট দিস মোমেন্ট 91 ডেজ এর ট্রেজারি রেট 10.1 সামথিং, আমার কিন্তু পরবর্তী যে ইনভেস্টমেন্ট গুলো আছে, দ্যাট মিন্স ব্যাংক যখন লেন্ডিং করছে সে কিন্তু রিস্ক ফ্রি রেটের উপরে তার যে রিস্ক প্রিমিয়াম সেটা অ্যাড করে কিন্তু পরবর্তী লেন্ডিং অ্যাক্টিভিটিস গুলোকে ডিটারমাইন করছে। তার মানে পলিসি রেটটা আসলে একটা পয়েন্ট অফ টাইমে লেন্ডিং রেট কত হবে সেইটা ডিটারমাইন করে। সো ওটার সাথে পলিসি রেটের সাথে রিস্ক প্রিমিয়াম অ্যাড করে, সো যদি পলিসি রেট 10% থাকে একটা রিস্ক প্রিমিয়াম অ্যাড করে দেন এইটা প্রাইভেট সেক্টরকে এই রেটে লেন্ডিংটা করা হবে, লোনটা দেওয়া হবে। এক্স্যাক্টলি। সো মনিটারি পলিসিতে যে প্রাইস ট্রান্সমিশন যেটা হচ্ছে, পলিসি রেট থেকে প্রাইসটা ট্রান্সমিশন হচ্ছে রিস্ক ফ্রি রেটে, রিস্ক ফ্রি রেট থেকে প্রাইসটা ট্রান্সমিশন হচ্ছে রিস্ক কি ইনভেস্টমেন্টে, দ্যাট মিন্স রিস্ক প্রিমিয়াম অ্যাড করে ব্যাংক যে ইনভেস্টমেন্ট করছে। সো এই টোটাল ট্রানজিশন মেকানিজমটা শুরুই হচ্ছে রেপো রেট থেকে। সো যখন এটা পলিসি রেটটা বেশি থাকে তখন যেহেতু প্রাইভেট সেক্টরকে হায়ার রেটে লোন নিতে হবে, তারা স্বভাবতই কস্ট কমাতে চাইবে, তারা ডিসকারেজ ফিল করবে, রাইট, কমাই দিবে। তখন আসলে আমরা দেখা যায় যে লোনের গ্রোথটা কমে আসে, যেটা হচ্ছে আমরা লাস্ট 2 বছর ধরে দেখতে পাচ্ছি। এখানে ইনফ্লেশন এবং এক্সচেঞ্জ রেটের যে প্রেশারটা আমরা গত কোভিড পরবর্তী 2022 সাল থেকে যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, সেইটা কিভাবে ইমপ্যাক্ট করছে আমাদের ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট রেটকে? আচ্ছা, আমি দুইটা এলিমেন্ট আলাদা করে অ্যাড্রেস করি। ইনফ্লেশন অ্যাকচুয়ালি তো আমাদের পারচেজিং পাওয়ারকে কমিয়ে দিচ্ছে। আমি যখনই কোনো ইনভেস্টমেন্ট করব, আমার কিন্তু প্রাইমারি অবজেক্টিভ থাকে আমার পারচেজিং পাওয়ারটাকে প্রিজার্ভ করার জন্য। তো অবভিয়াসলি আমি যখন একটা 1 বছর বলেন বা 5 বছর বলেন আমি ইনভেস্টমেন্ট করছি, আমি সবসময় ইনফ্লেশনের উপরে একটা রিয়েল রিটার্ন ডিমান্ড করি। সো ইনফ্লেশনের উপরে হিস্টোরিক্যালি আমাদের ট্রেজারি বিল বন্ড রেটগুলো অন অ্যান অ্যাভারেজ ইনফ্লেশনের উপরে ছিল, এবং সেটা আমরা এখনো দেখতে পেয়েছি যে এটা ইনফ্লেশন রেটের উপরে আছে। ইনফ্লেশন যখন কমে আসে গ্র্যাজুয়ালি, মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংক তখন রেপো রেট রিডাকশন করে এবং গ্র্যাজুয়ালি আমাদের বিল বন্ডের রেটগুলো কমে আসে। আর এক্সচেঞ্জ রেটের সাথে যদি কম্পেয়ার করি, এটা আসলে এক্সচেঞ্জ রেটের সাথে কম্পারিজনটা অনেক ডাইনামিক্স চলে আসে, তখন অনেক ইনডিরেক্ট রিলেশনশিপস আছে। ইনডিরেক্ট ডিরেক্ট দুটাই আছে, বিকজ এক্সচেঞ্জ রেট এখন যেটা দেখছি আমি এখনকার এক্সাম্পলটাই বলছি, এখন যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আমাদের মার্কেটের ফরেন কারেন্সি ফ্লো যথেষ্ট ভালো, আমরা গত মাসেও $3.3 বিলিয়ন $2 বিলিয়ন মতো রেমিটেন্স পেয়েছি। সেন্ট্রাল ব্যাংক
মার্কেট থেকে ফরেন কারেন্সি পারচেস করছে। যখন সেন্ট্রাল ব্যাংক ফরেন কারেন্সি পারচেস করছে, আমার কিন্তু ইকুইভ্যালেন্ট ডোমেস্টিক কারেন্সি লিকুইডিটিটা ইকোনমিতে ইনজেক্ট হচ্ছে। অর্থাৎ টাকার সাপ্লাই বাড়তেছে। টাকার সাপ্লাই বাড়ছে, ডিপোজিট গ্রোথ কিন্তু এখন 10+ আমরা অবজার্ভ করছি। জি। তো টাকার সাপ্লাই যখন বাড়ছে, সে টাকা নিয়ে কিন্তু ব্যাংক বলেন বা ইনস্টিটিউশনস বলেন, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবে। অবভিয়াসলি একটা ফার্স্ট চয়েস চলে আসে ট্রেজারি বিল বন্ড। সো তখন ট্রেজারি বিল বন্ডের একটা ডিমান্ড বাড়ে, এবং সেই ডিমান্ড বাড়ার কারণে কিন্তু তখন তার কুপন বা ইল্ডটা কিন্তু কমে আসে। আমরা যদি দেখি যে গত বছরের শুরুর দিকে আমাদের ট্রেজারি রেটগুলো 11+ ইনভেস্টমেন্টে ছিল, এখন কিন্তু সবগুলো রেটে 11 নিচে নেমে এসেছে। 5 বছরের রেট সামথিং অ্যারাউন্ড 10.5। এটা কিন্তু এই এক্সচেঞ্জ রেট স্টেবিলিটির কারণে যে মানি ফ্লোটা ইকোনমিতে ইনজেক্ট হচ্ছে, সেটাই কিন্তু আলটিমেটলি আমার মনিটারি বেসটাকে একটা গ্রোথ দেখাচ্ছে, এবং সেখান থেকে ট্রান্সলেট হচ্ছে ইন দ্য রিডাকশন অফ ট্রেজারি ইল্ডস। সো আসলে এই ট্রেজারি বিল বন্ড নিয়ে টাকা নিয়ে গভর্নমেন্ট কি করে আসলে? গভর্নমেন্টের যেটা হয়, গভর্নমেন্টের কিন্তু একটা ডেফিসিট থাকে। ডেফিসিট বলতে বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট থাকে। সো গভর্নমেন্ট তার বাজেট ডেফিসিটটা মিট আপ করার জন্য কিন্তু মার্কেট থেকে বড় করে। বড় করার জন্য আমাদের দেশের মার্কেটে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট কিন্তু খুব বেশি নেই। সঞ্চয়পত্র না হলে ট্রেজারি বিল। সো ট্রেজারি বিলের মাধ্যমে টাকা নিয়ে গভর্নমেন্ট তার বাজেটের যে ডেফিসিটটা আছে, সেটা এডিপি এক্সপেন্ডিচার বা নন এডিপি এক্সপেন্ডিচারের জন্য, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার এসবের জন্য যেটা আছে সেটা মিট আপ করছে। জি। তো বাজেট ডেফিসিট যদি বেশি থাকে, তাহলে দেখা যায় যে গভর্নমেন্ট টাকা বেশি বড় করছে। বেশি বড় করতে হয়। শিফটটা এরকম। জি। অলমোস্ট ওকে। তো আমাদের দেশে ইন্ডিয়াতে যেরকম বা ইউএসএ তে আমরা উন্নত বিশ্ব যেগুলো দেখি যে কর্পোরেট বন্ডগুলো খুব পপুলার এবং বিশাল একটা মার্কেট সাইজ আছে। বাংলাদেশে কর্পোরেট বন্ড কেন এখনো গ্রো করে না, যদি সংক্ষেপে বলেন? বাংলাদেশের কর্পোরেট বন্ড গ্রো করার ক্ষেত্রে আসলে একদম প্রাইমারি রিকোয়ারমেন্ট হচ্ছিল আমাদের রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট। ট্রেজারি মার্কেটটাকে আসলে আরো ফ্লোরিশ হতে হবে। ট্রেজারি মার্কেটটা যতটুকু ফ্লোরিশড হয়েছে, বাট স্টিল এটা এখনো এমন জায়গায় যায়নি যেখানে হচ্ছে হলো কর্পোরেট বন্ড, হ্যাঁ, ঘরে ঘরে মানুষ কিনবে। এক্স্যাক্টলি, কর্পোরেট বন্ডটাকে ফ্লোরিশ করার জন্য। এরপরে কর্পোরেট বন্ড ইস্যুয়েন্সের ক্ষেত্রে তো আরো বেশ কিছু অবস্টাকল আছে, সেগুলো আসলে আর অনেক বড় আলোচনার বিষয়। ইস্যুয়েন্সটাকে ইজিয়ার করা, বেসিক্যালি সরকারি ট্রেজারি যত বেশি পপুলার হবে, আমাদের একটা স্কোপ হবে তখন কর্পোরেট বন্ডকে ফাইন্যান্স করা। বন্ড মার্কেটকে অ্যাক্টিভ করার জন্য কি ধরনের মেজারমেন্ট দরকার এই মুহূর্তে আমাদের? প্রথম মেজারমেন্ট যেটা দরকার, যেটাকে আরো পপুলার করা, মার্কেটিং করা। এটা যখন যত বেশি আমার ওয়াইডার কাস্টমার বেস গ্রো করবে, তত কিন্তু আমার ট্রানজাকশন বাড়বে। যে কোনো মার্কেটেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো সেকেন্ডারি মার্কেট লিকুইডিটি। যত বেশি সেকেন্ডারি মার্কেট লিকুইডিটি বাড়বে, তত কিন্তু ইনস্ট্রুমেন্টের ডিমান্ডটা বাড়তে থাকবে, ক্রিয়েট হবে। সো আমাদের কাস্টমার বেস, আমি এখনো বলবো যে মার্কেট পেনিট্রেশন ইজ ভেরি লো। আমরা গত অর্থ বছরে গভর্নমেন্ট তার বড়োইংয়ে 25% নন ইন্ডিভিজুয়াল থেকে বড় করেছে, বাট স্টিল নাম্বার অফ পার্টিসিপেন্টস যদি ধরি, স্টিল এটা এখনো আসলে আমি বলবো শুরুই হয়নি এই মার্কেট এখনো। ঘরে ঘরে যেটা ছড়িয়ে পড়ার বিষয়। সো নাম্বার অফ পার্টিসিপেন্টস বাড়াতে হবে। সেটা বাড়ানোর জন্য আসলে একটা যেমন সচেতনতা দরকার, আর একটা হচ্ছে হলো মানে মানুষের মধ্যে ইনভেস্টমেন্ট করার টেন্ডেন্সিটা ক্রিয়েট করা, সেটাও করতে হবে। আচ্ছা, সুকুক জিনিসটা কি আসলে? সুকুক ইটস এ শরিয়া বেসড ইনস্ট্রুমেন্ট, যেখানে একটা আন্ডারলাইং অ্যাসেট থাকে। সেই অ্যাসেটের এগেনস্টে গভর্নমেন্ট বলেন বা সেই অ্যাসেটের যে ওনার, তারা ইনস্ট্রুমেন্ট ইস্যু করে মার্কেট থেকে টাকা রেজ করছে। এটাকে কি আমরা ইসলামিক বন্ড বলতে পারি? সুকুক ইজ ইসলামিক বন্ড। তো এইটা আসলে বাংলাদেশের স্কোপ কিরকম? বাংলাদেশে এটার স্কোপ আসলে অনেক। গভর্নমেন্ট, আমরা যদি সুকুক ইস্যুয়েন্সের ক্ষেত্রে দেখি, যে আমাদের যে কয়েকটা সুকুক ইস্যু হয়েছে, সেগুলো কিন্তু ওভারলি সাবস্ক্রাইবড হয়েছে। ডিমান্ড আছে। আমাদের এখানে একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে, ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছিল আমাদের যে শরিয়া বেস ব্যাংকগুলো আছে, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট করার কোনো জায়গা নেই। তারা তাদের যে আইডল ক্যাশটা আছে, সেটা কিন্তু সুকুকে ইনভেস্টমেন্ট করতে চায়। এখন ইস্যু হচ্ছিল আমাদের সাফিসিয়েন্ট সুকুক ইস্যুয়েন্স হচ্ছে না। আচ্ছা, আমরা জানি যে এখন একটা এআই এর যুগ চলে আসছে। তো টেকনোলজি কিভাবে বন্ড মার্কেটকে এখন এই মুহূর্তে ইম্প্যাক্ট করছে? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ হচ্ছে জিনিসটা? এটা একটু ডিপলি যদি চিন্তা করি, যে আমাদের দেশের মার্কেট কিন্তু এখনো টেকনোলজিক্যালি ওভাবে অ্যাডভান্সমেন্ট স্টেজে যায় না। আমরা এখনো অনেক প্রাইমারি স্টেজে আছি। সো এই প্রাইমারি স্টেজে আসলে এআই বা যে কোনো টেকনোলজি অ্যাডাপশন কিন্তু আরো অনেক
ভ্যালু ক্রিয়েশনে, ম্যাচুরিটির দরকার আছে। হ্যাঁ ম্যাচুরিটির যেমন দরকার আছে তেমনি তারা ভ্যালু ক্রিয়েশনও করতে পারে। আমাদের এখনো যেটা বললাম বন্ড মার্কেট এখনো ইজ নট ভেরি ভাইব্রেন্ট। ডিএসসি তে যদিও লিস্টেড আছে কিন্তু খুব বেশি ট্রানজাকশন যে হয় তা কিন্তু না। সো এখানে কিন্তু আমাদের প্রবলেমগুলো কিন্তু অনেক অ্যাডভান্স না, অনেক বেসিক, যে প্রাথমিক পর্যায়ে আছে। এক্ষেত্রে এআই এখনো আমি বলবো যে ডিসিশন মেকিং এ হয়তো টু সাম এক্সটেন্স লার্জ ইনস্টিটিউশনসকে হেল্প করতে পারে। আরেকটা যেটা হেল্প করতে পারে যে পিপল কিন্তু জানতে চায়, আমরা যখন ইনভেস্টমেন্ট করতে এসেছি তখন কিন্তু পিপল জানতে চায় যে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব, ফার্স্ট থিং আমি কোন টেনুরে ইনভেস্টমেন্ট করব, আমার হয়তো এই লিকুইডিটি কোথায় বেশি আছে, লিকুইডিটি কোথায় আছে, অথবা আমি হয়তো একটা ফাইন্যান্সিয়াল গোলে আছি, আমার হয়তো 2 বছর পর বা 3 বছর পরে টাকাটা লাগবে, বা কোনো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমার হয়তো একটা লামসাম অ্যামাউন্ট আছে, আমি কিভাবে ইনভেস্টমেন্ট করে প্রত্যেক মাসে রিটার্ন জেনারেট করতে চাই। এক্ষেত্রে এআই হয়তো একটা পোর্টফোলিও বিল্ডিং এবং অ্যাডভাইজিং এ তাকে হেল্প করতে পারে। জি, ধরুন কোন একজন ব্যক্তি মাত্র ক্যারিয়ার শুরু করেছে, তার ফিক্সড ইনকাম পোর্টফোলিও কিরকম হওয়া উচিত ওভারঅল? যদি আর্লি ক্যারিয়ার যদি আমি ধরে নিলাম যে তার আর্লি ক্যারিয়ার বাট হি সাফিসিয়েন্টলি পেইড, অন দ্যাট কেস আমি বলবো যে ফিক্সড ইনকাম অ্যালোকেশন শুড বি ইন দ্য রেঞ্জ অফ 30 to 40%। বয়সের সাথে কিভাবে ইমপ্যাক্ট করতে পারে? বয়স বাড়ার সাথে যেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে তার ইকুইটি এক্সপোজার সে গ্র্যাজুয়ালি কমাবে এবং বন্ডের এক্সপোজার বাড়াবে। সো আর্লি স্টেজ অবভিয়াসলি ইফ ইউ আর টকিং অ্যাবাউট এ ফ্রেশ গ্র্যাজুয়েট, দ্যাট পারসন মে হ্যাভ এ 50% or more allocation in equity, but as that person is approaching to his pension and others, so on that case কিন্তু গ্র্যাজুয়ালি সে রিস্ক নেওয়ার অ্যাবিলিটিটা তার কমে আসবে। তখন কিন্তু সে চাবে একটা ফিক্সড ইনকামে চলে যাওয়ার জন্য। তখন তার জন্য ইজ মোর ইম্পর্টেন্ট ইজ ক্যাপিটাল প্রিজার্ভেশন, মোর ইম্পর্টেন্ট ইজ গেটিং এ মান্থলি ফিক্সড পেমেন্ট ফ্রম হিজ ইনভেস্টমেন্ট। তো তখন ফিক্সড ইনকাম একটা মেজর প্লেয়ার হিসেবে কিন্তু তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে প্লাগ ইন হয়। যখন একটা ইকোনমি খুব ডিস্ট্রেসিং সিচুয়েশনে থাকে, যেটা আমরা দেখলাম যে ইউক্রেন যুদ্ধের পরে আমরা মোটামুটি খুবই একটা ডিপ্রেস সিচুয়েশন ছিল বাংলাদেশে, এই ধরনের ব্যাড টাইমসে ফিক্সড ইনকাম পোর্টফোলিও স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? এই ধরনের ব্যাড টাইমে আমাদের পার্সপেক্টিভ এবং গ্লোবাল পার্সপেক্টিভ দুইভাবে যদি বলি যে আমাদের অ্যাকচুয়ালি ওই সময় আমি কি ভিউ করছি, আমি ভিউ করছি রিগার্ডিং ইন্টারেস্ট রেট, রিগার্ডিং মাই প্রিজার্ভেশন অফ ওয়েলথ। সো এই সময় যেটা হয় যে সবাই কিন্তু প্রিজার্ভেশন অফ ওয়েলথের দিকে খুব বেশি কনসার্ন হয়ে যায়। সো এই টাইমগুলোতে মানুষ ডিফল্ট রিস্কটাকে অনেক বেশি কনসার্ন হয়ে যায়, মানুষ একটু লং টার্মের ট্রেজারি বন্ডগুলোতে ইনভেস্টমেন্ট করতে যখন ইকোনমিক আনসার্টেনিটিগুলো অ্যারাইজ করে। তো আমরা যদি কোভিড পিরিয়ডও যদি দেখি, কোভিড পিরিয়ডের শুরুতে কি হয়েছিল, আমাদের দেশের মার্কেটে সবাই রিস্ক অ্যাভার্শনে চলে গিয়েছিল এবং আমাদের লং টার্ম ট্রেজারি, ওভারঅল ট্রেজারি মার্কেটের ইল্ডগুলোই কিন্তু অনেক ড্রপ করেছে, বিকজ ওই সময়ে সবাই তার জন্য ক্যাপিটাল প্রিজার্ভেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য রিটার্ন অফ দ্য ক্যাপিটাল। আমরা যদি চিন্তা করি নেক্সট 5 to 10 ইয়ার্স ফিক্সড ইনকাম পোর্টফোলিও ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ধরনের ট্রেন্ড বাংলাদেশে হতে পারে? এক্ষেত্রে যেখানে যেটা হচ্ছে আমাদের দেশের মার্কেটে কিন্তু এখনো ইন্ডিভিজুয়াল এবং ইনস্টিটিউশনসটা আসা শুরু করেছে, তারা এটাকে এক্সপ্লোর করছে। এই এক্সপোর্ট থেকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আইডিয়া গ্র্যাজুয়ালি আমাদের যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু গ্র্যাজুয়ালি সেকেন্ড লেয়ার অফ ইনভেস্টমেন্ট যেটা আছে লাইক ওয়েলথ ম্যানেজমেন্ট বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই সার্ভিসগুলো নিয়ে কিন্তু গ্র্যাজুয়ালি আসা শুরু করবে। তখন ফিক্সড ইনকাম পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা ইনস্টিটিউশনাল একটা নিড ক্রিয়েট হবে। একটা ইনস্টিটিউশনাল নিড যখন ক্রিয়েট হবে তখন আমরা যে দেখতে পাবো যে আমাদের এমসি গুলো চলে আসছে পিকচারে, তারা ইনস্টিটিউশনাল নিডটাকে ক্যাটার করতে পারবে। ব্যাংকও টু সাম এক্সটেন্স ওয়েলথ ম্যানেজমেন্ট আদার সলিউশন দিয়ে ইন্ডিভিজুয়ালকে কোথায় পোর্টফোলিও অ্যালোকেট করবে, কিভাবে অ্যালোকেট করবে, এই সার্ভিসগুলো চলে আসবে। এবং এখানে আমরা যেটা ইন্ডিয়ান মার্কেটে বিশাল হয়েছে যে ওয়েলথ ম্যানেজমেন্ট যে হিউজ সেগমেন্ট, ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই তারা কিন্তু একটা বড় সেগমেন্ট ওয়েলথ ম্যানেজমেন্টে আছে। সো এই সেগমেন্টে কিন্তু আলটিমেটলি একটা সময় আমাদের ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করবে, তাদের প্রসেসগুলোকে ইজিয়ার করবে, যখন ইন্ডিভিজুয়াল যেন অ্যাপে বসে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারে এন্ড ব্যাক এন্ডে তার পোর্টফোলিও ম্যানেজমেন্ট টেক কেয়ার অফ এভরিথিং। যে ইনস্টিটিউশনাল প্লে বিগার রোল ইন আপকামিং ডেজ। এক্স্যাক্টলি বিকজ ফিক্সড ইনকামের ক্ষেত্রে যেই অ্যানালাইসিসটা দরকার হচ্ছে, আমি কখন কোনটাতে ইনভেস্টমেন্ট করব, সবার টাইম এবং সফিস্টিকেশন কিন্তু এক সময় থাকে না, একজন সবার সেই অ্যাবিলিটিও নেই। এক্স্যাক্টলি, সেই জন্য কিন্তু ইনস্টিটিউশনস, ব্যাংক এবং আদার এমসি গুলো যারা আছে তারা কিন্তু গ্র্যাজুয়ালি প্রোডাক্ট অফারিং এবং সলিউশন অফারিং দিয়ে এই মার্কেটে ইনভেস্টমেন্ট করবে। তো আজকে যদি আপনাকে একটা ফ্রেশ ফান্ড দেওয়া হয়, আপনি পার্সোনালি কত পার্সেন্ট ফিক্সড ইনকাম পোর্টফোলিওতে রাখবেন?
40 to 45%। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো যদি কেউ ট্রেজারিতে কেরিয়ার শুরু করতে চায়, একদম ইয়াং ফ্রেশার, তার ক্ষেত্রে তার জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে? আমার প্রথম অ্যাডভাইস হচ্ছে ট্রেজারিতে যদি ক্যারিয়ার শুরু করতে চায়, প্রথম অ্যাডভাইস হচ্ছে রিলেভেন্ট এডুকেশনস গুলাতে ইউজ টু হওয়া। সিএফএ মাইট বি ওয়ান, বাট দ্যার আর লটস অফ আদার ফাইন্যান্সিয়ালস প্রোগ্রাম যেখানে তারা নিজের ইউজ টু করতে পারে। সেকেন্ড সাজেশন হবে হলো রিড লটস অফ বুকস। পড়াশোনা করা। আমাদের ট্রেজারি আপডেট থাকতে হবে। এক্স্যাক্টলি, ট্রেজারি প্রফেশনালসদের জন্য ডেইলি 3-4টা নিউজ পেপার পড়া যেমন ইজ আওয়ার হ্যাবিট, তেমনি গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হচ্ছে, ফাইন্যান্সিয়ালস বিভিন্ন থিমস, নলেজ, এগুলোতে আপডেটেড থাকা। আমাদের মার্কেট হয়তো অনেক বেশি প্রাইমারি স্টেজে আছে, বাট মার্কেট কিন্তু ইভলভ করছে। সো এখানে কিন্তু অনেক ভ্যালু ক্রিয়েশনের সুযোগ আছে। সো মাই অ্যাডভাইস উড বি রিড অ্যান্ড রিড, প্রচুর পড়াশোনা করা। তো আমার লাস্ট কোয়েশ্চেন যে ধরেন আমি পড়াশোনা করতে ইচ্ছুক নই, প্লাস হচ্ছে আমার সে অ্যাবিলিটিও নেই, খুব নাইভ, তো আমি কিভাবে ফিক্সড ইনকাম ফান্ডে বা আমি কিভাবে ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট করতে পারি? এক্ষেত্রে মানে আমার যদি সেই সময় না থাকে বা সেই অ্যাবিলিটি না থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি যাদের সময় আছে, যাদের অ্যাবিলিটি আছে, আমাকে তাদের কাছে যেতে হবে। আমি যেমন অসুখ হলে একজন ডাক্তারের কাছে যাই, বিকজ আমি তো জানি না আমার কি করতে হবে। সেম রুলস, আমি যদি না জানি, আমি তখন প্রফেশনাল ফান্ড ম্যানেজার যারা এমসি আছে তাদের কাছে আমাকে যেতে হবে, যে তাদের যে ফিক্সড ইনকাম ফান্ড আছে, সেই ফিক্সড ইনকাম ফান্ডে সেই ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট করতে পারে। লাস্ট ফিউ ইয়ার্সে আমরা দেখেছি যে আমাদের মার্কেটে যে এমসি গুলো আছে সবাই কিন্তু বেশ কিছু ফিক্সড ইনকাম ফান্ড নিয়ে এসেছে এবং সবাই কিন্তু খুব ভালো রিটার্ন জেনারেট করছে। মোটামুটি এফডি রেট থেকে কিন্তু হ্যান্ডসাম একটা আলফা জেনারেট করতে পেরেছে। সো এই ক্ষেত্রে তারা ফিক্সড ইনকাম ফান্ডগুলোতে ইজিলি ইনভেস্টমেন্ট করে এই মার্কেটটাকে অপরচুনিটি নিতে পারে। নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান টাইম দেওয়ার জন্য। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা অন্য ফিক্সড ইনকাম সিকিউরিটিজ নিয়ে অন্য কোনো বিষয়ে আপনার সাথে আবার আমন্ত্রণ জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ট্রেজারি মার্কেটের এক্সপার্ট নাজমুল হাসানের সাথে কথা বললাম। ফিক্সড ইনকাম সিকিউরিটিজের কী কী অপশনস আছে এবং তার রিটার্ন রিস্ক কীরকম হতে পারে, এসব বিষয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি এগুলো আপনাদের ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে আমরা নেক্সট এপিসোডে চেষ্টা করব ফিক্সড ইনকাম ফান্ড নিয়ে আলোচনা করার জন্য। এই বিষয়ে আমরা একজন প্রফেশনাল বা এক্সপার্টকে আমন্ত্রণ জানাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।